বন্ধুরা, শুভ অপরাহ্ন। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই খুব ব্যস্ত, কারণ আমাদের সামনে সোমবার আমাদের বোবার 1 বছর পূর্তি অনুষ্ঠান, এবং সেই জন্য অনেক কাজ চলছে। অনেক গণ্যমান্য ব্যক্তিকে সেদিন দাওয়াত দেওয়া হয়েছে, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের, অনেক পথিতযশা ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্রিটেনের অনেক রাজনৈতিক বড় বড় নেতা আমাদের সেই প্রোগ্রামে আসবেন বলে তারা নিশ্চিত করেছেন। সুতরাং এই বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত। যারা ইউকেতে থাকেন তারা যদি এই প্রোগ্রামে অংশ নিতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন, অথবা ভাইবারে টেক্সট দিতে পারেন। ভাইবারে কলটা দেবেন না দয়া করে, কারণ আমি কল ধরি না। টেক্সট দেবেন, আমি সময় করে, সেটা 1 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, কারণ আপনাদের বুঝতে হবে যে অনেক কল আমি পাই। সাথে সাথে উত্তর দেবেন, প্রশ্ন করলে উত্তর পাবেন, এটা আশা করবেন না প্লিজ। তাই আমার ভাইবার এবং ইমেল অ্যাড্রেস আপনাদের জানা আছে, না জেনে থাকলে যারা আমার রেগুলার ভিউয়ার তাদের কাছ থেকে জেনে নেবেন। ভাইবারে এবং ইমেলে আপনারা ইমেল করলে অনুষ্ঠানে কখন কিভাবে আসতে পারেন সেটি জানিয়ে দেব। আর সারা বিশ্বে যারা বোবার সমর্থক আছেন তারা আগামী সোমবার, দ্যাট মিনস এই 9 তারিখে বোবার 1 বছর পূর্তি অনুষ্ঠান পালন করলে আমরা খুশি হব। আমাদের সবার সাথে আমরা একত্র হয়ে 1 বছর পূর্তি অনুষ্ঠান পালন করব। আমার অনলাইনে আসতে একটু দেরি হয়ে গেল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটি বিষয়ে ব্যস্ত ছিলাম। একটি জায়গায় যাব, কিন্তু ভাবলাম পথের মধ্যে আপনাদের সাথে একটু আলাপ করে নেই। আমরা যারা অনলাইনে মুক্ত চিন্তা করি, তাদের বিরুদ্ধে, মুক্ত চিন্তা বলতে বিশেষ করে যারা ধর্মত্যাগী বা ইসলাম ত্যাগী, তারা যখন কথা বলি তাদেরকে রাজনৈতিক আশ্রয়ের জন্য আমরা এটা করছি, আমাদের বিদেশে থাকা সমস্যা হয়ে গেছে ইত্যাদি কারণে আমরা এগুলো বলছি, অ্যাসাইলাম পাওয়ার জন্য করছি, এগুলো আসলে বলে প্রচার করা হয়। প্রথমে এই বিষয়ে কথা বলার আইনি যোগ্যতা সম্পর্কে আমি বলি। আমার আইনে অনার্স মাস্টার্স আছে, আমি পিএইচডি ক্যান্ডিডেট, এবং সেটা কোনো ফালতু বিশ্ববিদ্যালয় না, একটা প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে আমি পিএইচডি ক্যান্ডিডেট। আমি পৃথিবীর বেশ কয়েকটি স্বনামধন্য ল ফার্মে চাকরি করেছি। আমি ইউকের বৃহত্তম মানবাধিকার, হিউম্যান রাইটস কয়েকটি ল অফিসে আমি চাকরি করি। নিজে সেই আজকে থেকে 15, 17, 18 বছর আগেই ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার হিসেবে ল ফার্মের দায়িত্বে ছিলাম। কিছুদিন আগেও আমি একটি বৃহত্তম ল ফার্মের সাথে অ্যাটাচড। এছাড়া আমি আমেরিকার বৃহত্তম ল অফিস ইমিগ্রেশনে নীল ওয়াইনড্রিপ পিসিতে সেই 94-95-এ আমি কাজ করেছি। এরপরে আমেরিকার শ্রীস পিসিতে চাকরি করেছি। সেখানে আমি ফরেন ল কনসালটেন্ট এবং কমনওয়েলথ ল কনসালটেন্ট হিসেবে চাকরি করেছি। সেখানে রেফিউজি ল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি, আমি কেস ওয়ার্কে কাজ করেছি ইউএসএতে, ভার্জিনিয়াতে। এছাড়া আটলান্টায় ডোনাল্ড ট্রাভিস সল্টারে চাকরি করেছি, অ্যাটর্নিস। ইউকেতে লন্ডনে অ্যাশলি বিন কোম্পানিতে আমি চাকরি করেছি। বাংলাদেশে মাইগ্রেশন নিয়ে কাজ করেছি, বাংলাদেশে বোর্ড অফ ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন বিষয়ে আমি কাজ করেছি। অস্ট্রেলিয়াতে কাজ করেছি, সিঙ্গাপুরের অ্যালবেনি গ্রুপ, যেটা বৃহত্তম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটিং কনসালটেন্টস, ওদের সাথে আমি কাজ করেছি। ওদের সাথে আমি কোলাবোরেশনে পার্টনার হিসেবে আমি কাজ করেছি। অতএব মাইগ্রেশন লতে আমার যথেষ্ট এক্সপার্টিস রয়ে গেছে। আমি বেশ সুনাম অর্জন, খ্যাতি অর্জন করেছিলাম এই ফিল্ডে।
আপনারা মুফাসসির ইসলাম বিবিসি লিখলে আপনারা রাজনৈতিক আশ্রয়ের উপরে আমার একটি কেসের সে রেফারেন্স আপনারা অনলাইনে দেখতে পাবেন। আমি ফেলানির যে কাঁটাতারে ঝোলা সেটা নিয়ে আমি মানবাধিকারের আন্দোলন করেছি। বিদেশে অনেক লয়ারদের সাথে একসাথে করে সেখানে প্রেস কনফারেন্স করেছি আমেরিকাতে, সেটা আপনারা দেখেছেন। অতএব এই ফিল্ডে আমার প্রফেশনাল এবং একাডেমিক এক্সপিরিয়েন্স আছে এবং এই ফিল্ডে আমি প্রচুর লেখালেখি করেছি। আমি বাংলাদেশে বৃহত্তম যেই নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার ডেইলি স্টারে এই বিষয়ে আমার প্রচুর লেখা আছে। আমি এছাড়া বিভিন্ন টেলিভিশনে আল জাজিরা, রাশিয়ান টিভি সহ ইসলাম টিভি, বিভিন্ন টিভিতে গিয়ে আমি রাজনৈতিক এসব ব্যাপারে, আমি রেফিউজি সিচুয়েশন ইত্যাদি ব্যাপারে আমি বহু কথাও বলেছি। এই বিষয়ে বিভিন্ন সভা সেমিনারে আমি প্রধান বক্তা বা স্পেশাল গেস্ট হিসেবে কথা বলেছি। দেশি, বাংলাদেশি এবং ইউরোপিয়ান স্বনামধন্য, যেমন বিশ্বের প্রাচীনতম ফিলোসফিক্যাল সোসাইটি দ্য ফিলে আমি বক্তা ছিলাম। বাংলাদেশ থেকে একমাত্র বক্তা আমি এই পর্যন্ত সেখানে। এছাড়া আমি স্টেট অ্যান্ড রিলিজিয়ান স্টেট পলিসি এই ব্যাপারে আমি অনেক প্রোগ্রামে স্পেশাল গেস্ট ছিলাম, ইন্টারন্যাশনাল সেমিনারে। এই বিষয়ে আমি পৃথিবীর বৃহত্তম স্টুডেন্ট উইং, ল স্টুডেন্ট উইং, ইউরোপিয়ান ল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ওখানে আমি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছি। অতএব এই বিষয়ে আমার যথেষ্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। এবং বাংলাদেশে অবশ্যই আমি একজন সিনিয়র অ্যাডভোকেটও বাংলাদেশে, অতএব আমি একজন সিনিয়র আইনজীবী। আমাকে অনেকেই দেশে বিদেশে থেকে এখনও বিভিন্ন অ্যাসাইলাম ইস্যুতে আমার এক্সপার্ট ওপিনিয়ন চান। যেমন ধরুন, আপনি কোনো একটি বিষয়ে অ্যাসাইলাম করেছেন, আপনার হোয়াট ইজ ইউর এক্সপার্ট ওপিনিয়ন অন দিস ইস্যু, পার্টিকুলার ইস্যু। সেখানে আমার এক্সপার্ট ওপিনিয়নকে ভ্যালু দেওয়া হয় এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, সিক্রেট সার্ভিস, ওদের সাথে আমার যোগসাজশ শব্দটা ব্যবহার করা ঠিক হবে না, ওদের সাথে আমার এক্সপিরিয়েন্সের কারণে আমার সেই বিষয়ে আই হ্যাভ ডেভেলপড নলেজ। বিভিন্ন ব্রিটেনের লিডিং কেসে, রিপোর্টেড কেসে আমার ওপিনিয়ন জাজরাও অত্যন্ত সুনাম করেছেন। এই বিষয়ে আমার বইও আছে এবং সেটা সাক্ষী, সেটার কপি আপনারা চাইলে বোবার যে মেম্বারদের কাছে নিয়ে নিতে পারবেন, যে সেখানে ডেকে আমাকে জাজ প্রশ্ন করার কারণে নির্দিষ্ট বিষয়ের এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে আমাকে যথেষ্ট রেসপেক্ট দেওয়া হয়েছিল। এবং এখন তাই বিশ্বের বিভিন্ন দেশে অনেক সময় আমাকে বিভিন্ন কেসে এক্সপার্ট ওপিনিয়নের জন্য অথবা বিভিন্ন ড্রাফটিংয়ের জন্য, কেস ড্রাফটিংয়ের জন্য আমাকে নিয়ে যাওয়া হয় বা বিদেশ থেকে রিকোয়েস্ট করা হয়। অনেক ক্লায়েন্টও করে, অনেক ইন্ডিভিজুয়াল করে, অনেক সংস্থা করে, এবং সেটা আমি দিয়ে থাকি। আমাকে কিছুদিন আগে একজন, যদি কথা শুনতে পান থামস আপ দেন, বোঝা যাচ্ছে যে আজকে কানে এটা লাগাইনি, আর একটা জিনিস কিনেছি যেটা হ্যান্ডস ফ্রি কথা বলা যায় এখানে, সেটা ব্যবহার করছি না, কারণ সেটা সেট আপ করতে হবে। তাই আমাকে একটু সহায়তা করবেন, আপনারা যদি শুনতে পান স্পষ্ট, কারণ ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট, তাহলে থামস আপ দেবেন। হ্যাঁ, যাই হোক, আমাকে যখন বলা হয়, যে আমাকে পর্যন্ত বলেছে বিশেষ করে ইসলামিস্টরা বা অনেক মুসলিমরা, যে মুফাসির সাহেব আপনি এগুলো করছেন যেহেতু আপনি আপনার অবস্থান ইউরোপে নড়বড়ে হয়ে গেছে, আপনি থাকতে পারছেন না, এর জন্য আপনি হঠাৎ করে ইসলাম ত্যাগ করে আপনি এখন নাস্তিক হয়ে গেছেন বা ইসলামের বিরুদ্ধে বলছেন, এইসব অ্যালিগেশন দেওয়া হয়। অথচ তারা কেউ আমাকে প্রথমত ভালোভাবে চেনেই না, আর দ্বিতীয়ত হচ্ছে তারা আমার সম্বন্ধে জানেই না। কারণ জানলে তারা জানতো যে আমি অনেক আগে ব্রিটিশ নাগরিক হয়েছি, 2 দশক আগে ব্রিটিশ নাগরিক। আমার ছেলেরা
আমার এক ছেলে জন্মগত সূত্রেই আমেরিকান পাসপোর্টধারী, আরেক ছেলে জন্মগত সূত্রেই ব্রিটিশ পাসপোর্টধারী, আমার মা আমেরিকান নাগরিক, আমার বোনরা আমেরিকান নাগরিক। অতএব আমার রাজনীতিক এই স্টান্টগিরি করে আমার ব্রিটিশ পাসপোর্ট হাতিয়ে নেওয়ার কোনো যুক্তি আসলে নেই। এটা তারা এই যে অপপ্রচারটি করে, এটা তারা জেনে শুনেই করে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয়ত, যদি সত্যিকারেই আমার ইসলাম ত্যাগের কারণে আমার যদি হ্যারাসমেন্ট হতো এবং আমি যদি চাপাতির কোপ খেতাম বা খাওয়ার সম্ভাবনা থাকতো, এবং তখন যদি আমি রাজনৈতিক আশ্রয় চাইতাম, সেখানে তো লজ্জিত হওয়ার কোনো কারণই নেই। সেটা বরঞ্চ দুঃখজনক, যদি দেশে থাকতে পারছি না। জিসাস নিজেও আশ্রয় নিয়েছিলেন। আর রানা এইসব অ্যাডভাইস ভালো লাগে না। একটা কথা বারবার, আমি ভেরি কেয়ারফুল ড্রাইভার। আমার 25 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স, বিশ্বের 4টা দেশের আমার ড্রাইভিং লাইসেন্স আছে। সুতরাং এসব কথা অ্যাডভাইস বারবার না দেওয়াই ভালো। আর এখানে আমাদের বাংলাদেশের মতো না যে ডানে বামে গাড়ি লাগিয়ে দিবে, এখানে রুল মেনে চললেই হয়। যাই বলছিলাম, তো অতএব আমাদের এই ইউরোপে যদি কেউ জেনুইনলি অ্যাসাইলাম সিক করতে বাধ্য হয়, সেখানে তো লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। দুঃখ, মোহাম্মদ নিজেও তো সে মক্কা থেকে নাকি মদিনায় গিয়ে, যদি আমি সেটা বিশ্বাস করি না, সেখানে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে, মক্কা থেকে মদিনায় গিয়ে সে রাজনৈতিক আশ্রয় নিয়েছিল, তাকে আশ্রয় নিতে হয়েছিল, সে রেফুজি ছিল মদিনায়। যাই হোক, অতএব আমি এটাও দেখেছি যে অনেকেই কোনো অ্যাসাইলাম সিকার দেখলে তাদেরকে অনেক ছোট করে দেখে, ব্যাটা অ্যাসাইলাম সিকার। অতএব এটা ভালো না। ওকে, এটা অন্যায়। কারণ অন্তত একজন অ্যাসাইলাম সিকারকে দেখলে, কারণ অ্যাসাইলাম সিকার উনি পিএইচডি হোল্ডার হতে পারেন, উনি হাই কোয়ালিফাইড হতে পারেন। দেখা গেছে যে অ্যাভারেজ যারা রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে, বিশেষ করে ইউকেতে, আশ্চর্যজনক হলো সত্য, তাদের অ্যাভারেজ এডুকেশন লেভেল ব্রিটেনের অ্যাভারেজ এডুকেশন লেভেল থেকে হায়ার। কথাটা বোধহয় জানতেন না অনেকে। ইউকেতে যারা রাজনৈতিক আশ্রয় চায়, তাদের অ্যাভারেজ এডুকেশন ব্রিটেনের অ্যাভারেজ এডুকেশন থেকে হায়ার। তাহলে যখন একজন ডাক্তার, আমার জীবনে আমি অনেক অসংখ্য অ্যাসাইলাম কেস ডিল করেছি। ব্রিটেনে যখন আমরা দেখি একজন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি অ্যাসাইলাম কেস ডিল করেছি, বিভিন্ন দেশে প্র্যাকটিস করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে, ল ফার্মে এঙ্গেজ থাকার ক্ষেত্রে আমি দেখেছি। এমনকি উন্নততম দেশ থেকে অন্য উন্নততম দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছে, এরকম ক্লায়েন্টও আমি পেয়েছি। হাইলি কোয়ালিফাইড লোকরা রাজনৈতিক আশ্রয় চেয়েছে, আমি দেখেছি। সুতরাং অ্যাসাইলাম সিকার হলে তাকে ছোট করতে হবে, এইটার কোনো যৌক্তিকতা থাকতেই পারে না, জিরো। এটা প্রথম আপনাকে মেনে নিতে হবে। এখন আসুন বোগাস অ্যাসাইলাম সিকার। মানুষ বোগাস অ্যাসাইলাম কখন সিক করে, কখন চায়? হয় সে অর্থনৈতিক কারণে চায়, সেটা একটা দুঃখের বিষয়, কারণ নিজের দেশে থাকতে পারছে না বলেই সামহাও একটা অ্যাপ্লিকেশন করে উনি থেকে যেতে চাচ্ছেন, এবং সেটা তো ওনার নিজের জন্য নয়। বাড়িতে মা আছে অসুস্থ, ছোট বোনটিকে বিয়ে দিতে হবে, হয়তোবা কন্যাটি বড় হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া দরকার, ছেলেটি লেখাপড়া শেখানো দরকার। এই জন্য বোগাস কেস হলেও তাকে অ্যাপ্লিকেশন করে থেকে যাওয়ার একটি চেষ্টা করে। অতএব এটাকেও আমি অসম্মান চোখে দেখি না। বোগাস অ্যাসাইলাম সিকারদের সংখ্যাই বেশি। ইউকেতে অ্যাভারেজে 100টির ভিতরে 5টি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়, অর্থাৎ 100টা অ্যাপ্লিকেশন করলে 5টি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়। এটা হচ্ছে অ্যাভারেজ। এখন আমেরিকাতে যখন আমি ল ফার্মে ছিলাম,
তখন আমি দেখেছি যে সেখানে সাকসেস রেটটি ইংল্যান্ড থেকে হায়ার, কানাডাতে আরো হায়ার সাকসেস রেট, কিন্তু সেটা আবার স্টেট টু স্টেট ভ্যারি করে দেখেছি। যেমন সাসকোয়াচুয়ানে সেখানে সাকসেস রেটটি বেটার, মন্ট্রিয়লে ইদানিং একটু টাফ হয়ে গেছে, তারপরে মন্ট্রিয়লে বা কিউবেকে অন্টারিও থেকে বেটার। অতএব আমি আবার কানাডার যারা জেনুইন অ্যাসাইলাম সিকার তাদের ওখানে আমি এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে এই ব্যাপারগুলো দেখে অনেকেই আমাকে আবার যোগাযোগ করেন, মুফাসিল ভাই আমাকে একটা চিঠি দিয়ে দেন, মুফাসিল ভাই আমি নাস্তিক, মুফাসিল ভাই আমি রাজনৈতিক দলের অত বড় নেতা, আমাকে আপনি চিঠি দেন। অথচ হয়তো তাকে আমি কোনোদিন দেখিও নি, বাট ওনার কথাবার্তায় আমার মনে হয়, ফার্স্ট টাইমে কথাবার্তা শুনে আমার মনে হয়েছে হ্যাঁ উনি বোধহয় আসলেই কোনো ধর্মকর্ম বিশ্বাস করেন না। কিন্তু ধর্মকর্ম বিশ্বাস না করলেই আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে সেটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। এটা একেবারেই বোগাস, এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। যে ধর্মকর্মে বিশ্বাস করেন না বা আপনি খ্রিস্টান মুসলিম দেশে থেকে এসেছেন, আপনাকে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে, বা আপনি ইহুদি, আপনি ইরান থেকে এসেছেন, আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন বলেই সাকসেসফুল হয়ে যাবে, এরকম কোনো কথা নেই। আপনাদেরকে আমি সহজ করে বলছি, অ্যাসাইলামের জন্য জেনিভা কনভেনশন আছে। জেনিভা কনভেনশনে 1951, সেই জেনিভা কনভেনশনে যারা সিগনেটারি দেশ তারা কতগুলো কনভেনশনের সেই রুলগুলো মেনে চলার চেষ্টা করে। সেই জেনিভা কনভেনশনে আবার অনেক দেশ সিগনেটারি নয়, তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের মানদণ্ড ভিন্ন মাত্রিক হয়। অনেক সময় তাদের নিজস্ব সংবিধানের উপর ভিত্তি করা হয়, নিজস্ব স্টেট পলিসির উপর ভিত্তি করা হয়। যেমন ধরুন ভারত জেনিভা কনভেনশনের সিগনেটারি দেশ নয়, বাংলাদেশ জেনিভা কনভেনশনের রিগার্ডিং অ্যাসাইলাম সিগনেটারি দেশ নয়। আশ্চর্যজনক হলে সত্য, অনেক মুসলিম দেশ জেনিভা কনভেনশনের সিগনেটারি নয়। অনেক উন্নত দেশ মনে করে যে তারা বোধহয় পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাসাইলাম সিকার গ্রহণ করে তাদের দেশের 12টা বাজিয়ে ফেলছে। এটা সত্য নয়। ইথিওপিয়া মতো একটি দরিদ্র দেশ লক্ষ লক্ষ সোমালিয়ানদেরকে আশ্রয় দিয়েছে। সৌদি আরব জেনিভা কনভেনশনের সিগনেটারি দেশ নয়, কিন্তু সৌদি আরব তাদের সংবিধানে অ্যাসাইলামের ক্ষেত্রে একটি ফাঁক রেখেছে। সেই ফাঁকটি হচ্ছে কোনো মানুষকে আশ্রয় দেবে কি দেবে না সেটা ন্যাশনাল সিকিউরিটি এবং পলিসির উপরে ভিত্তি করে হতে হবে। এবং সৌদি আরবের স্টেট পলিসি হচ্ছে ডিপেন্ডেন্ট অন শরিয়া। সেই শরিয়া হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং তাই অমুসলিমদেরকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সত্যিকার অর্থে, বিশেষ করে অমুসলিম দেশে মুসলিম যারা পারসিকিউট হচ্ছে সেই অ্যাসাইলাম লোকদেরকে অ্যাসাইলাম তারা দিলেও, যেমন ধরুন অনেক রোহিঙ্গাকে কিছু স্পেশাল প্রভিশনে সৌদি আরব আশ্রয় দিয়েছে, তাদের আকামার মেয়াদও বেশি। এটা আমি সরজমিনে দেখে এসেছি, তাদের স্টেট পলিসি পড়েছি। কিন্তু তারা সিরিয়া থেকে একজন খ্রিস্টান ভেগে আসলে তাকে আশ্রয় দিবে, অথবা একটা মুসলিম দেশ থেকে ভেগে আসছে সেটাকে তারা সাধারণত আশ্রয় দেবে না। আর নাগরিকত্ব কথা তো আরেকদিন বলবো। অপরদিকে ভারত অনেক বাংলাদেশ থেকে ভেগে আসা মুক্ত চিন্তকদেরকে আশ্রয় দিয়েছে। সেখানে ভারতের সিক্রেট সার্ভিস আইবি তারা জানেন, এদের সবার হোয়ারঅ্যাবাউটস তারা জানেন, কোথায় আছে কে কোথায় আছে তারা জানে, খুব ভালো করে জানে, কিন্তু তারা তাদেরকে ডিপোর্ট করছে না। কেন করছে না? যদি ধরেন কেউ এমন কিছু করে যাতে মনে হয় সে মুক্ত চিন্তকের নামে গোষ্ঠীতে দাঙ্গা লাগিয়ে দিতে চাচ্ছে, তখন তারা তাকে
ওয়ার্নিং দিলে সেই ছেলেটি হয় নিশ্চুপ হয়ে যাবে, নাহলে সেই ছেলেটি সেই স্টেট থেকে আরেক স্টেটে ভারতে চলে যাবে। কিন্তু এভারেজে একজন সাধারণ মুক্তচিন্ত, বিশেষ করে এক্স মুসলিম, তাদেরকে ভারত অ্যাসাইলাম না দিলেও, কারণ সত্যিকার অ্যাসাইলাম সিকাররা সাধারণত ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে অন্য দেশে আসে না, তারা সামা ওই দেশ থেকে ভেগে যায়। কিন্তু ভারতে যদি আপনি অবৈধ পথে ঢুকেন, যদি পাসপোর্ট না থাকে, ভিসা না থাকে, সত্যিকার অর্থে আপনি ভারত থেকে অন্য দেশে যাওয়া আপনার জন্য মুশকিল হয়ে যাবে, কারণ আপনার কোনো আসলে কনফার্ম স্ট্যাটাসটি সে দেশে নেই। আপনি অনেক সময় খপ্পরে পড়তে পারেন দালালদের, আপনাকে পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেবে, এটা করবে সেটা করবে, ভোটার আইডি বানিয়ে দেবে। অনেক ক্ষেত্রে অনেকে আবার করেছেও, আমি এটাও জানি। কিন্তু যাই হোক, ভারত তাদের ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে আমরা দেখি কি করা যায়। হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা করছি একটা পলিসি নেব, এবং আমি বিভিন্নভাবে ভারতের আইন প্রয়োগকারী সংস্থা, স্টেট পলিসি মেকার, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ভারতের রাজনৈতিক নেতা ছিলেন, এমএলএ, তার সাথেও আমি কথা বলেছি, মধুসূদন ইয়াস্কি। সুতরাং তাকে জানানো হয়েছে বিভিন্নভাবে। আমরা সাধারণত, উনি এক্স এমএলএ, যাও সামহাও আমি চেষ্টা করেছি বলতে যে আমাদের মুক্ত চিন্তক যারা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, তারা আসলে জেনুইন অ্যাসাইলাম সিকার। তাদের ব্যাপারে ভারত জেনেভার সিগনেটারি কান্ট্রি না হলেও তাদের ব্যাপারে স্পেশাল একটি পদক্ষেপ নেওয়া উচিত, এবং ভারতের একটা স্পেশাল স্টেট পলিসি থাকাটা জরুরি, এবং সেই কল্পে ওনারা চিন্তা ভাবনা করছেন। আমাদের বাংলাদেশে রোহিঙ্গাদের অ্যাসাইলাম দেখতেই পাচ্ছেন কি সিচুয়েশন। সেখানে অ্যাসাইলাম সিকিং এর ক্ষেত্রেও ইকুইলিব্রাম বজায় রাখতে হয়। একটা সোসাইটিতে আপনি হঠাৎ করে একটি বিদেশি অনেকগুলো লোককে আপনি আশ্রয় দিয়ে দিলে, চারা ছড়িয়ে গেল, দেশের ইকুইলিব্রাম যেটা, ব্যালেন্স যেটা, সোশ্যাল ব্যালেন্স যেটা, সেটা হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। যেমন এই কারণে জার্মানি সহ ফ্রান্স সহ বিভিন্ন দেশে প্রবলেম দেখা দিচ্ছে, কারণ তারা ওখানকার সোসাইটি, ওখানকার নর্মস বুঝে উঠতে পারছে না। তাই সেটা একটা ব্যালেন্স থাকা দরকার। তাই অ্যাসাইলাম সিকাররা কি জেনুইন অ্যাসাইলাম কিনা, তার জন্য তারা সাধারণত কোনো ক্লাস অ্যাকশনে যায় না যে হ্যাঁ উনি বিএনপি হলেই ওনাকে অ্যাসাইলাম গ্রান্ট করে দিতে হবে, উনি শুধুমাত্র জামাত হলেই ওনাকে এটা করতে হবে, উনি শুধুমাত্র আওয়ামী লীগ হলেই ওনাকে আশ্রয় দিতে হবে, এরকম কোনো ক্লাসে যায় না। কিন্তু ক্লাস সেকশনে খুব অল্প হলেও মাঝে মাঝে যাওয়া হয়। যেমন রোয়ান্ডা গন্ডগোলে হুটি টুটসির ব্যাপারে ওয়েস্টার্ন অনেক দেশ স্পেশাল প্রভিশন এনেছিল, যেমন রোহিঙ্গার ব্যাপারে 70-এর দশকে স্পেশাল গ্রান্ট এসেছিল, স্পেশাল প্রভিশন এসেছিল। সেখানে ইউনেস্কো ইনভলভ হয়েছিল, কারণ ইউনেস্কো সেখানে পেপারস চেকিং এর দায়িত্বে ছিল, UNHCR ছিল। অতএব আবার আমেরিকাতে স্টেট পলিসি কিন্তু ইউএস স্টেট ডিপার্টমেন্ট, সাউদার্ন অ্যাফেয়ার্স, এগুলি অনেক কিছু আছে যেগুলো ডিটেলস এখন এত বেশি বলা সম্ভব না। তারা আবার বিভিন্ন তাদের সিস্টার কনসার্নের মতো বিভিন্ন তাদের যাদের উপরে তাদের ইনফরমেশন কিন্তু ভিত্তি করে, তাদেরকে আবার অন্যান্য দেশে তারা যোগাযোগ করে। অতএব বিভিন্নভাবে এই জিনিসটা কাজ হয়। তাই অ্যাসাইলাম সিকারদের ব্যাপারে প্রথম হচ্ছে প্রতিটা দেশে, বিশেষ করে উন্নততম দেশগুলো প্রতি বছর তাদের একটি রিপোর্ট বের করে। যেমন ইউকেতে কান্ট্রি রিপোর্ট বের হয়, আমেরিকাতে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে বের হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতি বছর একটি পলিসি রিপোর্ট বের করে, একটি অ্যানুয়াল রিপোর্ট বের করে কোন দেশ সম্পর্কে, ধর্ম সম্পর্কে, পারসিকিউশন সম্পর্কে, হিউম্যান রাইটস ওয়াচ বের করে। এদের রিপোর্টগুলো তখন জেনারেল ভাবে গুরুত্ব দেয় বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা। যেমন ধরুন আমাদের বাংলাদেশে এক্স মুসলিমরা পারসিকিউটেড হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, অনলাইন পারসিকিউশনের শিকার হচ্ছে, তাদের সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে, তারা মুক্ত চিন্তা কথা বলতে গেলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই বিষয়টি এখন পশ্চিমের পলিসি মেকাররা জানেন, এবং এই কারণেই আমেরিকাতে বসেও, ব্রিটেনে বসেও, ফ্রান্সে বসেও, পর্তুগালে বসেও, জার্মানিতে বসেও বিভিন্ন মানুষ যে আমাদেরকে হ্যারাস করছে তাদেরকে লিস্টেড করা হচ্ছে। আপনারা কিছুদিন ভিতরে, আমি আপনাদের বলেছি, কয়েক মাস ধরে বলছি, আপনারা ধরপাকড় দেখবেন,
এটা আপনারা নিশ্চয়ই থাকতে পারেন, ধরপাকড় দেখবেন ইউরোপে যারা আমাদেরকে অনলাইন মিডিয়াতে হ্যারাসমেন্ট করছে ওয়েস্টে বসে ধর্মত্যাগের কারণে। সেটার সুতরাং ধর্মকে সমালোচনা করা এবং ধার্মিককে ব্যক্তিগত আক্রমণ, গুরুকে সমালোচনা করা, ঐতিহাসিক গুরু সে যেই হোক, বা দেবীকে সমালোচনা করা আর কোনো ধার্মিককে ব্যঙ্গ করা এক বিষয় নয়। এটা অনেকেই আসলে বোঝে না হয়তোবা। এখন ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে এরা ওয়েস্টে স্লো কাজ করে। কেন করে? কারণ তারা একটি প্যাটার্ন ডেভেলপ করতে দেয়, একটি প্যাটার্ন তারা দেখে, ওয়াচ করে যে এরা কোথায় কোথায় এদের প্যাটার্ন ডেভেলপ হচ্ছে। এতে হয় কি, তারা তখন একসাথে অ্যাকশনে যায় এবং সেই অ্যাকশনে তারা এদেরকে ছেঁকে বের করে নিয়ে আসে একবারে। কারণ একবারে অ্যাট এ টাইম এরা স্টেপ নেয়। তাই যখন তারা দেখেছে বাংলাদেশে এরকম পারসিকিউশন হচ্ছে, আমেরিকাতেও 16ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা তার ক্ষমতা থেকে ছেড়ে দেওয়ার, অফিস থেকে বিদায় নেওয়ার সময় উনি আমেরিকার যে আইন ফ্রিডম অফ রিলিজিয়ন, সেখানে ধর্ম পালন করা শুধু নয়, ধর্মকে সমালোচনা, ধর্ম থেকে বের করে সেটাকে সমালোচনা করার অধিকারও স্বীকৃত করে নেওয়া হয়েছে ফ্রিডম অফ রিলিজিয়নের ভিতরে, যাতে করে যারা এটা করবে তারা যদি হ্যারাসমেন্টের শিকার হয়। এখন হ্যারাসমেন্ট কোনটি? তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, মিথ্যা রটাচ্ছেন, তারা সবাই, আমি বলে দিতে পারি আপনাকে, আমি একদম অনলাইন বলছি, অনেকে যারা করছে, তারা এসব পেজ করছে, তারা কি পোস্ট করছে, এগুলো সবগুলো নজরদারিত্ব করা হচ্ছে। ফেসবুকে বিশেষ করে নজরদারিত্ব করা হচ্ছে, খুব কড়াকড়িভাবে নজরদারিত্ব করা হচ্ছে। এবং ফেসবুকে জানেন আপনারা, আমরা একটি মামলা প্রসিড করছি, সেটাও আপনারা অচিরেই জানবেন, ডিটেলস জানবেন। অনলাইনে মেক এ নোট, আমরা অলরেডি কোনো ফালতু লফান থেকে নয়, একটি বৃহত্তম লফান থেকে সেই নোটিশটি গেছে ফেসবুকে, আপনারা জানবেন অচিরেই, ডিটেলস আপনারা মিডিয়াতেই জানবেন। সুতরাং ফেসবুক এমনি বিপদে আছে, ডাটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো তাই এগুলো বিভিন্ন বিষয় তারা মনিটর করে দেখে, স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশে এক্স মুসলিমরা প্রচন্ড বাংলাদেশ শুধু নয়, বিশ্বে হ্যারাসমেন্ট, অ্যাবিউজ, ইনসাল্ট, থ্রেট, মৃত্যু হুমকির মুখে এবং মৃত্যুর মুখে পড়ছে। অন্য ধর্মের মানুষরা এইভাবে পড়ছে না। তাই এক্স মুসলিমদের ব্যাপারে ইউকেতে কান্ট্রি রিপোর্টে স্পেশাল কথা সেখানে জুড়ে দেওয়া হয়েছে। সেখানে ফ্রিডম অফ স্পিচের ব্যাপারটি, স্পেশালি অনলাইনে ব্যাপারটি সেখানে স্থান পেয়েছে। এখন আমার কাছে যখন ওপিনিয়ন চাওয়া হয়, তখন আমি সাধারণত বলি যে আপনি এক্স মুসলিম হয়েছেন তো কি, দ্যাট ডাজন্ট মেক ইউ অটোমেটিক্যালি এলিজিবল ফর সাকসেসফুল অ্যাসাইলাম। আপনি পৃথিবীর যে প্রান্তীয় হন না কেন, জার্মানি হন, জাপান হন, আফ্রিকা হন, এটা অটোমেটিক্যালি আপনাকে অ্যাসাইলাম দিবে। এটা কে বলেছে আপনাকে? আপনাকে তারপরে প্রমাণ করতে হবে, প্রথম আপনাকে প্রমাণ করতে আপনি জেনুইন এক্স মুসলিম কিনা, আপনি জেনুইন ধরুন এমন একটি রাজনৈতিক দল করেন কিনা, যে রাজনৈতিক দল হয়তোবা আপনার দেশে সিরিয়াসলি পারসিকিউশনের শিকার হচ্ছে। এটা আপনাকে প্রথমে এস্টাবলিশ করতে হবে যে ইজ দ্যাট ট্রু, ডু ইউ বিলং টু দ্যাট গ্রুপ, সোশ্যাল গ্রুপ। এবং আপনাকে জেনিভা কনভেনশনের প্রভিশনগুলো পড়তে হবে। আপনার ধর্মের কারণে, বর্ণের কারণে, মতামতের কারণে, নির্দিষ্ট একটা গোষ্ঠীর অংশীদারিত্বের কারণে আপনার লাইফ, আপনার জীবন বিপন্ন হচ্ছে কিনা, বা বেঁচে থাকলেও আপনার বেঁচে থাকাটা অসহনীয় হচ্ছে কিনা, আপনাকে প্রথমে আপনি ওই গ্রুপের সদস্য কিনা এটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, নাম্বার 1। দ্বিতীয়ত আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনি ব্যক্তিগতভাবে এই আক্রমণের শিকার হয়েছেন কিনা, বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা আপনি দেশ ত্যাগের পরে হলেও এখন আবার নতুন করে কোনো কারণ সৃষ্টি হয়েছে কিনা, যেখানে আপনার জেনুইনলি ভয়ের কারণ আছে যে আপনার ক্ষতি হতে পারে, সিরিয়াস ক্ষতি সাধন হতে পারে। এটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। সেটা কিভাবে এস্টাবলিশ করতে পারেন? আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অতীতে কখনো মার খেয়েছেন কিনা। ধরুন আপনার শরীরে, আমাকে বলে একজন বলছে, ভাই আমার দেখুন আমার শরীরে কাটা দাগ আছে, এটা ছুরির আঘাত ছাড়া আর কিছুই না।
দেখুন আমাকে কেন স্বীকার করবেন আমার অ্যাপ্লিকেশন জেনুইন। আমি বললাম এইটা ছুরির দাগ, আমি যদি মেনেও নেই, এই ছুরির দাগটি আপনি কি ডাকাতি করতে গিয়ে খেয়েছেন, না আপনার ভাই আপনাকে সম্পত্তির কারণে কুপিয়েছে, না আপনি ধর্ম ত্যাগের কারণে আপনি এই আঘাতটি পেয়েছেন, না আপনি রাজনৈতিক দল করার কারণে আপনি সেই রাজনৈতিক দল শুধু না সেই রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিটা আইন সিদ্ধ ছিল এবং আপনি পুলিশের সহায়তা পাননি, আপনাকে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন নিজেকে বাঁচানোর জন্য, আপনি তখন কি আঘাতপ্রাপ্ত হয়েছেন কিনা, বা আপনি কিছু করেন তারপরে আপনার চড়া হয়েছে কিনা, এই বিষয়গুলো প্রমাণ করার অনেকগুলো উপায় আছে। হয়তোবা আপনি একজন বিখ্যাত ব্যক্তি না হলে আপনি যদি মিস্টার টম ডিক হ্যারি হন, আব্দুল জবিরুদ্দিন কবিরুদ্দিন হন, তাহলে আপনি এক জায়গায় মার খেয়েছেন, আপনার সেখানে ঘর নেই, বাড়ি নেই, আপনি সেখানে চাকরি করতে গেছেন, সেখানে আপনি মার খেয়েছেন, আপনি অন্য জায়গায় যেতে পারতেন কিনা, আপনার ভিটামাটি ত্যাগ করে হলেও আপনি অন্যখানে গিয়ে সার্ভাইভ করতে পারতেন কিনা, এবং আপনি অন্যখানে গেলে আপনাকে তারা ট্র্যাক ডাউন করার মতো আপনি অন্যায় করেছেন কিনা, যে আপনাকে ট্র্যাক ডাউন করবে, আপনি কোথায় আছেন সেটা আপনাকে ট্র্যাক ডাউন করবে, আপনি দেশে যেখানে থাকুন আপনার ছবি ডিস্ট্রিবিউট করে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে হোক আপনি যেখানেই গেছেন দেশের, আপনাকে ট্র্যাক ডাউন করার একটা প্রচেষ্টা তারা হাতে নিয়েছে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সেটা ফেসবুকে পোস্টে হোক, সেটা মিডিয়াতে হোক, যে নিউজ পেপারে হোক, যেভাবে হোক আপনার নিউজটি ফলো হয়ে ছাপিয়েছে, সুতরাং আপনি সেখানে আর থাকতে পারতেন না, পুরো দেশে কোথাও না। এটা আপনাকে প্রমাণ করতে হবে। অথবা বিখ্যাত কোনো স্বনামধন্য ফ্রি থিঙ্কার, অথবা বাংলাদেশের কোনো প্রখ্যাত আইনজীবী, অথবা ডাক্তার, যে ডাক্তার আপনি চিকিৎসা করেছে, সে কোনো আপনাকে লেখা দিবে কিনা, এবং সেটা ভেরিফাইবল স্ট্রং। কারণ ফেক বানালে, যে আপনি ফেক বানান, সেটা এক্সপিরিয়েন্সের কারণে যারা সরকারের পক্ষে, সেটা যে দেশেই হোক, যারা কেস ওয়ার্কিংয়ে থাকে, এবং অনেক আইনজীবীরাও সেটা ধরে ফেলতে পারে। কিন্তু অনেক আইনজীবী আছে যারা কিনা আবার ফালতু অ্যাপ্লিকেশন করে ক্লায়েন্টকেও বোকা বানায়, কপি পেস্ট করে বোকা বানায়। সেটাও ঠিক না, সেটা ক্লায়েন্টের প্রতি অন্যায়। অনেকে অল্প স্বল্প ফিজ নিয়ে 10 জনের কাছ থেকে কেস নিয়ে কপি পেস্ট করে, এটা করে, অনেকে করে, অনেক আইনজীবী করে। সরি, আমার নিজের প্রফেশনাল লোকদের কি বলছি, যে দেশে হন আপনি প্র্যাকটিশনার আফগানিস্তান হন আর আপনি প্র্যাকটিশনার অস্ট্রেলিয়া হন, এটা অনেকেই করে, আমি দেখেছি। সেটা ঠিক না। বরঞ্চ আপনি ভালো অ্যামাউন্ট, আপনি পড়াশোনা করেছেন, ভালো অ্যামাউন্ট নেবেন, যথেষ্ট টাইম ক্লায়েন্টকে দেবেন। একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আমি অ্যাডভাইসটি দিতেই পারি জুনিয়রদেরকে। অতএব আপনাকে সেটা প্রমাণ করতে হবে, আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনার অ্যাক্টিভিটির কারণে, আপনার কাজের কারণে। এখন আপনি আপনার বন্ধু বান্ধবকে বলেন, ভাই আমি নাস্তিক, আপনার সঙ্গে একটা মারামারি হয়েছে, আপনার বা তর্কাতর্কি হয়েছে আপনার বাসায়, আপনি অ্যাসাইলামের জন্য যথেষ্ট নন, ইটস নট গুড ইনাফ। আপনাকে আপনার অ্যাক্টিভিটিস প্রমাণ করার জন্য আপনাকে ফোকাসড হতে হবে। সে ফোকাস হওয়ার কারণে আপনি বিপদে পড়ে গেছেন, এবং সেটা ওয়েল প্ল্যান কোঅর্ডিনেটেড না, যে আপনি একটি অ্যাসাইলাম কেসের জন্য আপনি সাজিয়েছেন নিজে কিভাবে। এটা যদি কেউ বুঝে যে আপনি মতলবটাই হচ্ছে অ্যাসাইলাম সিক করা, সেইখানেও আপনার কেসটি দুর্বল হয়ে যেতে পারে। তবে এখানে আমি একটা কথা বলি, পৃথিবীতে আমি জানি না এরকম গাধা কয়জন আছে, বিশেষ করে এক্স মুসলিম নিজেকে সেজে অ্যাসাইলাম করবে এবং নিজেকে ফোকাস করবে। এত বড় গাধা যদি সে সত্যি যদি এক্স মুসলিম না হয়, এত বড় চরম গাধামি বোধহয় আসলে মানুষ করবে না। কারণ আপনি যদি নিজেকে এক্স মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করে ইসলামের সমালোচনা করে আপনি যদি ভিডিও করেন, এরপরে ভাবলেন আমি কি আর চুপ হয়ে যাবো, আর বলবো না, যা বলা বলেছি এটা আমার আসসালামের জন্য যথেষ্ট, ইউ আর রং। এই কারণে রং যে আপনি যা হারিয়েছেন সেটা আর আপনি আর ফিরে পাওয়ার মুশকিল। মুসলিম সোসাইটি আপনাকে ক্ষমা করবে না, আপনাকে সারা জীবন মুনাফিক ভাববে, এবং মুনাফিকের শাস্তি কি সেটা আপনারা খুব ভালো করে জানেন। এবং আপনার মুনাফিকি যদি প্রমাণ করতে পারে যে আপনার সামহাও আপনি যাই বলবেন তখন আপনাকে, ওই বাংলাদেশে এখন একটি ট্রেন্ড হয়ে গেছে, ধরুন যে আপনি একটা খারেজিদের প্রভাব, যে আপনি প্রশ্ন করলে আপনাকে নাস্তিক বানিয়ে দেওয়া হবে, আপনাকে তারা ক্ষমা করবে না। যেমন মোশাররফ করিমকে তারা কখনোই আর ক্ষমা করবে না, হয়তো বা কিছুদিন পর কিছুটা ভুলে যাবে, কিন্তু সে যদি 19 থেকে 20 বলে তাকে বলবে এই শালা নাস্তিক, এবং তাকে একটা হ্যারাসমেন্ট করবে।
সুতরাং আপনি এই হ্যারাসমেন্টের শিকার আপনি সারা জীবন হয়ে যাবেন। সুতরাং কেউ জেনে শুনে বিদেশের পাসপোর্টের জন্য তার মা হারাবে, বোন হারাবে, দেশ হারাবে, তার সম্পত্তি হারাবে, তার সিকিউরিটি হারাবে, আমি সেটা বিশ্বাস করি না। করা আমার জন্য অত্যন্ত কষ্টকর, কারণ এত বড় বোকা বোধহয় কেউ হতে চায় না। কিন্তু আপনারা যদি ধনী মাছ না চুই পানি মনে করেন, একটু একটু বিখ্যাত একজন নাস্তিকের সঙ্গে আমরা গা ঘষাঘষি করলাম, ছবি টবি দিয়ে একটা তুললাম, আমার জন্য যথেষ্ট, আসসালামের জন্য, সরি, নো, ইট ইজ নট। এবং এরকম বানোয়াট ঘটনা নিয়ে আমার কাছে অন্তত অ্যাপ্রোচ করবেন না। কিন্তু আপনি যদি জেনুইন হয়ে থাকেন এবং আমি যদি সেটা ভেরিফাই করি, সেটা এক দুদিন নয়, আপনাদের বহুদিনের অ্যাক্টিভিটিস দেখে যদি আমি মনে করি এবং সেটার কারণে যদি সত্যিই আপনি কোনো শিকার হন এবং সেটা যদি আপনার সত্যি আর কোনো উপায় থাকে না আপনাকে নিজে বাঁচানোর রাজনৈতিক আশ্রয় ছাড়া, সেই ক্ষেত্রে আপনাকে আমি সহায়তা দিব। সেটা আইনি সহায়তা, বুদ্ধি সহায়তা, এক্সপার্টের সহায়তা, যা লাগে আমি আপনাকে করবো। আপনি পৃথিবীর যে দেশেই থাকেন আমি আপনার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। আমার বোবার সদস্যরা আপনার পাশে থাকবে, কিন্তু ধান্দাবাজি নিয়ে আসবেন না। কিন্তু আগেই বললাম, যেই মুসলমানরা বা ইসলামিস্টরা বলে যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আমরা এই কাজটি করি, তাদের কাছে আমার আগেই যে যুক্তিটি দিলাম যে এত বড় গাধা আমার মনে হয় না। আর তাছাড়া অন টপ অফ ইট, তাহলে তোমরা স্বীকার করে নিচ্ছ যে তোমাদের ধর্মটা এতই বাজে, তোমাদের বিরুদ্ধে প্রশ্ন করলে তোমরা আমাকে চাপাতির কোপ দিয়ে আমাদেরকে হত্যা করবে বা হত্যা করার মতো ভয় সৃষ্টি হবে। তাহলে তো এর জন্য তোমরা দেয়, আমরা নয়। তোমরা আমাদেরকে সেই সুযোগ দিচ্ছ, তাহলে বিদেশে তাহলে সেটেল করার সেই সুযোগটি তোমরা আমাদেরকে দিচ্ছ, তাহলে এর জন্য তো দায়ী তোমরা, আমরা না। কারণ তোমরা বলছো দেশে গেলে খবর আছে, দেশে এসে দেখাও একবার, রাইট? তাহলে তো লজ্জিত তোমাদের হওয়া উচিত যে তোমরা এমন একটি ধর্ম অনুসরণ করো যেই ধর্ম অনুসরণ করলে দেশে থাকা যায় না, কথা বলা যায় না, শ্বাস নেওয়া যায় না, জীবন বিপন্ন হয়। তাহলে সে দায়িত্ব তো তোমাদের, এবং সেটা তোমাদের জন্য লজ্জা, তোমাদের দেশের জন্য লজ্জা, তোমাদের ধর্মের জন্য লজ্জা, তোমাদের কমিউনিটির জন্য লজ্জা। এবং সেটা বিদেশি বিখ্যাত হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, বিদেশি সিভিলাইজ দেশগুলো, যে সকল দেশে মুসলমানরা যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, সমুদ্রে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে হলো তারা চলে যেতে চায়, কানাডায় বসে বসে বড় বড় ইসলামের কথা বলে, অথচ রাত দিন এদেরকে ইহুদি, নাসারা, খ্রিস্টান বলে গালি দিচ্ছে এবং নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলছে। আবার বলছে এমন কোনো মুসলিম রাষ্ট্র আজ পর্যন্ত হয়নি যেটা মদিনার মতো ছিল। অথচ মদিনার সময় মুসলিম রাষ্ট্র কি ছিল আমরা খুব ভালো করেই জানি, যে মদিনা শাসনের সময় মোহাম্মদ অমুসলিমদেরকে গলা কেটেছে, মুসলমানদেরকে শ্রেষ্ঠ বলেছে শুধুমাত্র তাদের ইমানের কারণে। অতএব ওই যে একটি কথা বলে যে মদিনা সনদে অন্যান্য ধর্মের মানুষদেরকে উম্মা বলেছে, কিন্তু সেই উম্মাটা ইজ পার্ট অফ সিটিজেনরি। তারা সম অধিকার পেত কিনা সেটাই তো প্রশ্ন। কিভাবে পাবে? তাদেরকে যখন বলা হতো যে তোমরা এখানে থাকতে হলে তোমাদেরকে জিজিয়া ট্যাক্স দিতে হবে, আবার বলে যে আসলে ওরা তো যুদ্ধে যাবে না দেশ প্রোটেকশনের জন্য, এর জন্য ওদেরকে জিজিয়া ট্যাক্স নিতে হয়। কেন যুদ্ধে যাবে না কেন? একটি দেশের নাগরিক, সে যদি জন্ম হয়ে হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাস্তিক আস্তিক হয়, সে যুদ্ধে যেতে পারবে না কেন? যে দেশের জন্য নিজের দেশের প্রোটেকশনের দায়িত্ব তার উপরে বর্তাবে না কেন? এই অধিকার থেকে তাকে বঞ্চিত করবে কেন? তাকে সেকেন্ড গ্রেড সিটিজেন মনে করো তাই? অতএব এই সকল দেশ থেকে ভেগে যদি কেউ আশ্রয় নিতে চায় বা বাধ্য হয়, এই লজ্জা তো তাহলে মুসলমানদের, তাই না? তাই আমি আশা করি আপনারা আজকে যে আলোচনা, সেই আলোচনা থেকে অন্তত বেসিক বিষয়গুলো বুঝতে পারবেন, যে যেইটার কারণে আসলে সাকসেসফুল হতে পারেন। অযথা অন্যথায় চেষ্টা করে বোগাস টোগাস করে অ্যাক্টিং করে কোনো লাভ হবে না। আমি আমার গন্তব্যে প্রায় চলে এসেছি, আশা করি ভালো আছি। আমার গন্তব্যে চলে এসেছি, আশা করি ভালো থাকবেন। টেক কেয়ার।